আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ৯ পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান শুরু করব। প্রথম লেকচারটা এটার আজকে। এই চ্যাপ্টারটা ছোট, এটা অ্যাকচুয়ালি এই সেকেন্ড পেপারের দুইটা চ্যাপ্টার আজকে আছে খুবই পুচকে, একটা হচ্ছে অধ্যায় ৯ আর একটা হচ্ছে অধ্যায় ১১। অধ্যায় ১১ আসলে পড়ানোর তেমন কিছু নাই, অল্প কিছু জিনিসপত্র আছে। আর অধ্যায় ৯টা হচ্ছে ওইরকমই খুব ছোট্ট একটা চ্যাপ্টার। আর আজকের পুরো ক্লাসটি হচ্ছে বাংলা প্যাচাল। বাংলা প্যাচাল মানে হচ্ছে এখানে প্রচুর জিনিসপত্র আছে, সংজ্ঞা টাইপ জিনিসপত্র, কিছু ধারণা, এই টাইপ জিনিসপত্র অনেক বেশি। সো আমি সবগুলোই একটা একটা করে পড়িয়ে দিব আপনাদেরকে। একটু ধৈর্য ধরে আজকের ক্লাসটা আপনাদেরকে করতে হবে, কারণ বাংলা কথাবার্তা এখানে অনেক বেশি। সুতরাং বই পড়লেও জিনিসগুলো আপনারা পারবেন, কিন্তু তারপরও যে জিনিসপত্রগুলো বেশি দরকার, যেগুলো থেকে এমসিকিউ হতে পারে বা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, এই জিনিসপত্রগুলো আমি একটা একটা করে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। সো যেহেতু চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পরমাণুর মডেল নিয়ে, তাহলে প্রথমেই পরমাণুর যে গঠনটা, এই গঠনের যে ধারণাটা আসলো, সেই ধারণাটা কোথা থেকে আসলো সেটা আগে একটু আমরা জানি। সো আমরা শুরু করব অ্যাকচুয়ালি যেটা দিয়ে, সেটা হচ্ছে পরমাণুর গঠনের ধারণার যে সিকোয়েন্স বা ক্রমবিকাশ সেটা দিয়ে। সো আমরা তাহলে শুরু করব পরমাণু গঠনের ধারণার ক্রমবিকাশ। মানে পরমাণুর যে গঠন আছে, এই ধারণাটা কোথা থেকে কিভাবে আসতেছে, মানে আমরা অনেকটা এখানে হিস্টোরিক্যাল সিকোয়েন্স শিখব। সো সর্বপ্রথম অ্যাটম বা পরমাণু সম্পর্কে যে ধারণাটা দেন, এই ধারণাটা দেন ডেমোক্রিটাস। তাহলে অ্যাটমের সম্পর্কের যে ধারণাটা সর্বপ্রথম দিচ্ছেন সেটাকে ডেমোক্রিটাস। অ্যাটম এর ধারণা প্রথম দেন ডেমোক্রিটাস। আর মৌলিক পদার্থের সর্বপ্রথম ধারণা দেন হচ্ছে রবার্ট বয়েল। ওকে। আর এরপর এসে সর্বপ্রথম পদার্থের গঠন সম্পর্কে তিনটা মতবাদ প্রকাশ করেন আমাদের ডাল্টন সাহেব। তাহলে ডাল্টন পদার্থের যে স্ট্রাকচার বা গঠন, এই স্ট্রাকচার বা গঠন নিয়ে তিনটি মতবাদ প্রকাশ করেন। এখন এই মতবাদগুলা কি সেটা দিয়ে আমরা আগে শুরু করি। প্রথম যে মতবাদ ছিল ডাল্টনের প্রথম মতবাদটা, ডাল্টন সাহেব সর্বপ্রথম যে মতবাদগুলা দেন, সেই মতবাদের প্রথম মতবাদটা ছিল জড় পদার্থ কতগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণিকা দ্বারা গঠিত। দেখেন, অবিভাজ্য, তাহলে আমি একটু জিনিসটা লিখে লিখে বুঝি আপনাদেরকে। জড় পদার্থ কতকগুলো অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, যার নাম অ্যাটম বা পরমাণু। একটু তাহলে খেয়াল করে দেখি আমরা, অ্যাটম বা পরমাণু এইটা যে অবিভাজ্য ক্ষুদ্র কণিকা, খেয়াল করেন এটাকে তখন সর্বপ্রথম ডাল্টন কি বললেন? অবিভাজ্য। মানে আমরা অ্যাটমকে আর ভাঙতে পারি না, কিন্তু পরবর্তীতে এখন এসে তো আমরা দেখতেছি যে না, অ্যাটম বা পরমাণু এর মধ্যে আবার কি আছে?
পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, প্রোটনের মধ্যে আবার হচ্ছে কোয়ার্ক আছে, এরপর আবার স্ট্রিং থিওরি আসছে। সো এগুলো যেহেতু অনেক আগের থিওরি অনুযায়ী পরমাণু বা অ্যাটম এটাকে অবিভাজ্য হিসেবে চিন্তা করা হতো, যে অ্যাটমকে আর ভাঙা সম্ভব নয়। এরপর 2 নাম্বার যে মতবাদ, এটা খুব সুন্দর একটা মতবাদ। দেখেন ডাল্টন সাহেব 2 নম্বর যে মতবাদটা দিলেন সেটা হচ্ছে একই পদার্থের পরমাণুগুলো সদৃশ। তার মানে এটা কিন্তু আসলে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস। খেয়াল করেন, আসলে কিন্তু একই পদার্থের মধ্যে ভিন্ন ভিন্ন পরমাণু থাকা পসিবল না। তাহলে ডাল্টন সাহেব যে মতবাদ দিলেন যে একই পদার্থের পরমাণুগুলো সদৃশ বা একই রকম, কিন্তু বিভিন্ন পদার্থের পরমাণুগুলো বিভিন্ন, কিন্তু বিভিন্ন পদার্থের পরমাণুগুলো বিভিন্ন। গেল 2টা মতবাদ। 3 নাম্বার যে মতবাদটা, 3 নাম্বার মতবাদ হচ্ছে রাসায়নিক যে বিক্রিয়াগুলো হয় সেই রাসায়নিক বিক্রিয়ায় কারা অংশগ্রহণ করে? এই পরমাণুগুলো অংশগ্রহণ করে। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় এই পরমাণুগুলো অংশগ্রহণ করে। এখন যখন রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুগুলো অংশগ্রহণ করে তখন 2 বা ততোধিক পরমাণুর সংযোজনের ফলে নতুন একটা পদার্থ সৃষ্টি হয়। 2 বা ততোধিক পরমাণুর সংযোজনের ফলে নতুন একটি পদার্থ সৃষ্টি হয়। এর নাম যৌগিক পদার্থ। তাহলে দেখেন এটা গেল কার মতবাদ? এটা হচ্ছে ডাল্টন পদার্থের গঠন সম্পর্কে যে মতবাদগুলো দিয়েছেন সেই মতবাদগুলো আমরা পড়লাম। ওকে, বাংলা প্যাচাল এটা গেল। এরপর আমরা যেটা দেখব থমসনের পরমাণু মডেল। থমসন সাহেব একটা পরমাণু মডেল দিলেন, তাহলে সেই পরমাণু মডেলটা কিরকম সেটা আমরা একটু দেখব। থমসনের আমরা এই মডেলগুলোর বিস্তারিত জানবো না, আমরা মডেলগুলোর জাস্ট মূল বক্তব্যগুলো কি সেগুলো একটু দেখব, যে থমসনের পরমাণু মডেলের মূল বক্তব্যটা কি বা সার সংক্ষেপটা কি। তো থমসনের পরমাণু মডেলের যে মূল বক্তব্য সেটা হচ্ছে পরমাণু একটি ধনাত্মক তড়িতাহিত গোলক। থমসন বললেন যে পরমাণু একটা ধনাত্মক তড়িতাহিত গোলক এবং ইলেকট্রনগুলো এর মধ্যে সর্বত্র ছড়ানো ছিটানো রয়েছে। খেয়াল করে দেখেন থমসনের মডেল অনুযায়ী
ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে পরমাণু এই জিনিসটা যে চার্জ নিরপেক্ষ, তড়িৎগতভাবে নিরপেক্ষ, এটা কিন্তু মোটামুটি অনেকেই ধারণা দিয়েছিলেন। এখন থমসন তাহলে এই চার্জ নিরপেক্ষ করার জন্য জিনিসটাকে, যে এটা একটা ধনাত্মকভাবে তড়িতাহিত গোলক, তাহলে আমি যদি ধনাত্মকভাবে তড়িতাহিত একটা গোলকের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলা ইলেকট্রন রেখে দেই, তাহলে মোট চার্জটা কত হয়ে যায়? জিরো হয়ে যায়। তাহলে আলটিমেটলি পরমাণু কিন্তু চার্জ নিরপেক্ষই থেকে যায়। সুতরাং একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে এই যে ধনাত্মক তড়িতাহিত গোলক, এটার সঙ্গে কিন্তু নিউক্লিয়াসের একটা মিল খুঁজে পাওয়া যায়। বাট সমস্যাটা হয়ে গেছে এই মডেলের, এখানে ইলেকট্রনটাকে না এই ধনাত্মক গোলকের মাঝখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটা আসলে ট্রু না। এই কারণে পরবর্তীতে যে দেখা গেছে না, থমসনের পরমাণু মডেলটা আসলে সম্পূর্ণরূপে ত্রুটিপূর্ণ পরমাণু মডেল ছিল। এরপর পরমাণুর মডেলটা ঠিকমতো বোঝার জন্য, জানার জন্য বিজ্ঞানীরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলেন। এর মধ্যে সবচেয়ে একেবারে বিখ্যাত একটা পরীক্ষা হচ্ছে রাদারফোর্ড সাহেবের আলফা কণা পরীক্ষা। এবং এই আলফা কণা পরীক্ষাটা দিয়েই অ্যাকচুয়ালি পরমাণুর যে মডেল সম্পর্কে বেশ ভালো একটা ধারণা পাওয়া গেছে। তাহলে এখন আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা। সো আমরা এখন বিজ্ঞানী রাদারফোর্ডের বিখ্যাত আলফা কণা পরীক্ষাটা দেখব। এখন রাদারফোর্ড যে আলফা কণা পরীক্ষাটা করলেন, পরীক্ষাটা আসলে কি করছিলেন সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। যে ধরেন প্রথমে উনি একটা পদার্থ নিছেন, যে পদার্থটা আলফা কণা কি করবে? নিঃসরণ করবে। দেখেন আপনারা ক্লাস 9-এ তেজস্ক্রিয় পদার্থ পড়ে আসছেন। 9-10 কিন্তু হালকা একটা আপনাদের আইডিয়া দেওয়া হয়েছে যে যে সকল পদার্থ নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে বিকিরণ করে তারা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। এখন এই তেজস্ক্রিয় কণিকার মধ্যে আপনারা 3 ধরনের কণিকা পড়ছেন, আলফা, বিটা এবং গামা কণিকা। এবং আলফা কণা কিছুই না, এটা কি একটা হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে আলফা কণিকার ভর অ্যাকচুয়ালি অনেক বেশি। সুতরাং আমরা তাহলে শুরুতে যেটা করব সেটা হচ্ছে আলফা কণা নিঃসরণকারী একটা তেজস্ক্রিয় পদার্থ নিব। তাহলে যদি আমরা একটা আলফা কণা নিঃসরণকারী তেজস্ক্রিয় পদার্থ নেই, এখান থেকে আলফা কণা নিঃসরিত হবে। সো আমার এখান থেকে কি নিঃসরিত হবে? আলফা কণা নিঃসরিত হবে। যখনই আলফা কণা নিঃসরিত হবে, এই নিঃসরিত আলফা কণাগুলোকে একটা সীসার তৈরি কলিমেটরের মধ্যে দিয়ে পাঠানো হবে। এখন প্রশ্নটা হচ্ছে এই কলিমেটর আসলে কি জিনিস? যে এখানে একটা সীসার কলিমেটর আছে, সীসার কলিমেটর। এখন প্রথমে এই কোশ্চেনটা হচ্ছে কলিমেটর এটা কি জিনিস? ব্লেড বা সীসার কলিমেটর এটা আসলে কি সেটার একটু ডেফিনেশনটা আমি দিয়ে দিচ্ছি। কলিমেটর এটা একটা যন্ত্র যেটা হচ্ছে কোনো একটা আপনার বিম বা পার্টিকেল বা ওয়েভ, এইগুলার যে কণাগুলো আছে এগুলাকে ন্যারো করে দেয়। ন্যারো করে দেয় মানে হচ্ছে খুব সূক্ষ্ম জায়গা দিয়ে যেটা পাঠায়। অ্যাকচুয়ালি আপনার কলিমেটর যন্ত্রটা দেখতে কেমন সেটা আমি আপনাদেরকে দেখাই, দেখতে কেমন সেটা আপনাদেরকে দেখাই। কলিমেটর
আচ্ছা, আমি আপনাদেরকে শেয়ার দিচ্ছি জিনিসটা। এই যে দেখেন কলিমেটর জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে ডায়াগ্রামটা বা ইমেজটা যেটা দেখা যাচ্ছে, এই ইমেজে খেয়াল করেন আমার প্রথমে একটা রেডিয়েশন সোর্স আছে। এই যে মাউসের কার্সরটা যেখানে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা রেডিয়েশন সোর্স। তাহলে এই রেডিয়েশন সোর্স থেকে চারপাশে রেডিয়েশন ছড়িয়ে পড়তেছে, কিন্তু আমি একটা প্রাইমারি কলিমেটর নিচ্ছি। কলিমেটরটা তাহলে কি করতেছে দেখেন, এই পুরো রেডিয়েশনটাকে, পুরো রেডিয়েশনের অল্প একটু অংশ নিচ্ছে। তার মানে কলিমেটর যেটা করতেছে, কনসেন্ট্রেট করতেছে একটা ছোট্ট অংশের উপরে। সো আপনি পুরোটা না দেখে একটা ছোট্ট অংশ দেখতেছেন, কনসেন্ট্রেট করে নিচ্ছেন আপনার ভিশনটাকে। তারপর যে বিমটা আপনি পাচ্ছেন, এই যে নিচে যে বিমটা পাচ্ছেন, এটা হচ্ছে কলিমেটেড বিম। উপরের যে অংশটা, উপরের অংশটা কিন্তু এইখানে পুরোটাই আপনার রেডিয়েশন, কিন্তু নিচে এসে যখন আপনি এখানে দেখতেছি আমরা, এই অংশটা কিন্তু হয়ে যাচ্ছে কি কলিমেটেড বিম হয়ে যাচ্ছে। সো কলিমেটর তাহলে কি করে, কলিমেটর হচ্ছে ন্যারো ডাউন করে কোনো একটা রেডিয়েশনকে। এটুকু মাথায় রাখতেই হবে আর কি। সো তাহলে এই যে দেখেন রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় একটা সীসার কলিমেটর ছিল, আলফা কণা নিঃসরণকারী তেজস্ক্রিয় পদার্থ। এরপরেই ছিল আপনার একটা সীসার তৈরি কলিমেটর। এখন এই কলিমেটরের পরে আমার যে রেটা আসতেছে, খেয়াল করেন আমার তাহলে এই যে আলফা কণা নিঃসরণকারী তেজস্ক্রিয় পদার্থ, এখান থেকে যে তেজস্ক্রিয় রশ্মিগুলো আসতেছে, রেগুলো আসতেছে, এই রেগুলোকে বিম বলা হয়। তাহলে এই রেগুলো যখন আসলো কলিমেটর দিয়ে কনসেন্ট্রেটেড হয়ে কিছু রে বা বিম বা রশ্মি বের হচ্ছে। তাহলে এই রশ্মিগুলা বের হলো, বের হয়ে একটা পাতলা ধাতব পাতের উপরে ফেলা হলো। এটা হচ্ছে একটা পাতলা ধাতব পাত। তাহলে এই পাতলা ধাতব পাতের উপরে যখন আলফা কণাটাকে ফেলা হবে, সো পাতলা ধাতব পাতের উপরে যদি আলফা কণাকে আমরা ফেলি, তারপর দেখা যাক কি হয়। এই ধাতব পাতে যখন আলফা কণা এসে পড়বে, ধাতব পাতে অসংখ্য পরমাণু আছে। এই পরমাণুগুলোর মধ্যে দিয়ে কিছু আলফা কণিকা বিক্ষিপ্ত হবে। কিছু আলফা কণিকা কি হবে, বিক্ষিপ্ত হবে, যে এইভাবে বিক্ষিপ্ত হলো, এইভাবে বিক্ষিপ্ত হলো। কিছু আলফা কণিকা সোজা সাপটা চলে যাবে, আর কিছু আলফা কণিকা, অল্প কিছু আলফা কণিকা সেটা রিফ্লেক্টেড হবে। তাহলে দেখেন আমি যখন পাতলা ধাতব পাতের উপরে এই আলফা কণাটাকে ফেলতেছি, তখন অধিকাংশ আলফা কণিকাই অ্যাকচুয়ালি বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। একেবারে অল্প সংখ্যক সোজা সাপটা চলে যাবে এবং অতি অল্প সংখ্যক রিফ্লেক্টেড হয়ে ফেরত আসবে। এখন এই পরীক্ষা থেকে কি কি সিদ্ধান্তে আসা যায়, মানে হচ্ছে আমাদের পরীক্ষাটা তো করলাম, তাহলে পরীক্ষা থেকে কি ফলাফল পাবো সেটা এখন আমরা দেখব, যেটাকে বলা হয় পরীক্ষা লব্ধ ফলাফল। তাহলে পরীক্ষালব্ধ ফলাফলগুলো কি সেগুলো আমরা একটু দেখি। কিছু সংখ্যক আলফা কণা স্বর্ণপাতের মধ্য দিয়ে, আচ্ছা এখানে স্বর্ণপাত কেন বলা হয়েছে সেটা বলি। এই যে পাতলা ধাতব পাত আছে না, এই ধাতব পাতটা স্বর্ণ নির্মিত ধাতব পাত সাধারণত হয়। সুতরাং এই যে পাতলা ধাতব পাত, এটা হচ্ছে ধরে নিয়ে আমরা স্বর্ণ নির্মিত ধাতব পাত ছিল। তাহলে আমাদের কিছু সংখ্যক আলফা কণা স্বর্ণপাতের মধ্য দিয়ে একেবারে ডিরেক্টলি বা সোজাসুজি ভেদ করে। কিছু সংখ্যক কণা সামান্য বেঁকে যায়,
কিছু সংখ্যক কণা নাইনটি ডিগ্রি এর অধিক কোণে বেঁকে যায়। আর কিছু সংখ্যক কণা 180 ডিগ্রি কোণে ফেরত আসে। এটা হচ্ছে আমাদের পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফল। এখন এই যে ফলাফলগুলো পেলাম, এই ফলাফলের ব্যাখ্যাটা কি? সো আমরা এখন পরীক্ষার ফলাফলের ব্যাখ্যাটা খুঁজি। আমরা যে পরীক্ষার ফলাফল পেলাম সেই ফলাফলের ব্যাখ্যাটাকে আমরা এখন খুঁজি। দেখেন, আমাদের এইখানে পরীক্ষার ফলাফলের ব্যাখ্যাটা এখন আমরা দেখার জন্য একটা ডায়াগ্রাম আঁকবো। সো সেই ডায়াগ্রাম থেকে আমরা ব্যাখ্যাটাকে দেখব। সো একেবারে শুরুতে আমরা একটা নিউক্লিয়াসে কি থাকবে? ধনাত্মকভাবে চার্জিত কণিকাগুলো থাকবে। এখন নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ছড়ায় ছিটে আছে। সো রাদারফোর্ডের পরমাণু মডেল যেটা ছিল এই পরীক্ষার থেকে প্রাপ্ত, সেটা অনেকটা এরকম। ভিতরে আছে নিউক্লিয়াস, চারপাশে আছে ছড়ানো ছিটানো ইলেকট্রন। এইভাবে ইলেকট্রনগুলো আছে। এখন দেখেন, যে আলফা কণা কি? হিলিয়াম নিউক্লিয়াস দ্বারা কি হবে? বিকশিত হবে। তাহলে যে আলফা কণিকা একেবারে নিউক্লিয়াস বরাবর আসবে সেটা কিন্তু বিকশিত হয়ে জাস্ট উল্টা দিকে ফেরত যাবে। তাহলে এই যে কিছু কণা 180 ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে, এটার ব্যাখ্যা পাওয়া গেল। এবার যদি কোনো কণা একেবারেই নিউক্লিয়াস থেকে অনেক দূর দিয়ে যায়, সে কিন্তু অ্যাকচুয়ালি বাঁকবে না, ডিরেক্টলি চলে যাবে। তাহলে সে না বেঁকে চলে যাবে, এরকম প্রচুর আলফা কণিকা পাওয়া যাবে। এবার কিছু কণা আছে যারা হচ্ছে নিউক্লিয়াস বরাবর আসলেও একেবারে নিউক্লিয়াসের গা বরাবর যাবে না, সে এইভাবে বেঁকে গেল। সো পুরো 180 ডিগ্রি না, কিছু কোণ করে তারা বেঁকে যাবে। কিছু আছে সে এখানে এসে বাঁকবে, এখান থেকে এইভাবে বাঁকবে, একইভাবে এখানে থেকে এইভাবে বাঁকবে কিছু কণা। তাহলে এই যে বিভিন্নভাবে আলফা কণিকা বেঁকে যাচ্ছে, এই বেঁকে যাওয়ার ব্যাখ্যাটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে এইভাবে বলতে পারি। এক, খেয়াল করেন, কিছু সংখ্যক আলফা কণা স্বর্ণপাতের মধ্য দিয়ে সোজাসুজি ভেদ করে, একদম সোজাসুজি জায়গায় ভেদ করে যাচ্ছে। কিছু সংখ্যক কণা সামান্য কোণে বেঁকে যায় কিছু সংখ্যক কণা। তার মানে কি? পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা। সো পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা। এটা হচ্ছে পরীক্ষালব্ধ ফলাফলের একটা ব্যাখ্যা। আর 2 নাম্বার যে ব্যাখ্যা, খেয়াল করেন, আলফা কণিকা সেটা কি? হিলিয়াম নিউক্লিয়াস না? আলফা যে কণা, এই আলফা কণা এটা তো হিলিয়াম নিউক্লিয়াস। আর এই যে নিউক্লিয়াসটা, এটা কি? ধনাত্মক আধান বিশিষ্ট। এখন ধনাত্মক আধান তো শুধুমাত্র ধনাত্মক আধান দ্বারাই বিকশিত হবে। সুতরাং পরমাণুর কেন্দ্রে আমার হিলিয়াম নিউক্লিয়াসটা বিকশিত হয়ে ফেরত আসতেছে। তার মানে পরমাণুর কেন্দ্রের যে নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস
এটা ধনাত্মক আধান বিশিষ্ট। এই হচ্ছে আমাদের রাদারফোর্ডের আলফা কণা, এইটার যে পরীক্ষা এবং পরীক্ষা থেকে পরীক্ষালব্ধ ফলাফল এবং পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা। এখন এই রাদারফোর্ডের পরমাণুর যে মডেল, এই মডেল থেকে যে জিনিসটা বলা হয়, রাদারফোর্ডের পরমাণু মডেল হতে বলা হয় সমগ্র পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আয়তন। অতি নগণ্য। আমাদের সমগ্র পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আয়তন খুবই নগণ্য। এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকেই বলা যায়। এখন একটা জিনিস আমরা মাথায় রাখবো, হাইড্রোজেন পরমাণুর যে ব্যাস, হাইড্রোজেনের পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻⁻10 মিটার, মানে মাত্র 1 অ্যাংস্ট্রম। হাইড্রোজেন পরমাণুর ব্যাস মাত্র 1 অ্যাংস্ট্রম। আর নিউক্লিয়াসের যে ব্যাস, সেটা হচ্ছে 10⁻⁻15 মিটার হতে 10⁻⁻14 মিটার। এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস। আর পরমাণু নিউক্লিয়াসের তুলনায়, এই প্রত্যেকটা ইনফরমেশন খুব বোরিং ইনফরমেশন হলেও মাথায় রাখতে হবে এমসিকিউ এর জন্য। পরমাণু নিউক্লিয়াসের তুলনায় 10,000 গুণ থেকে 1,00,000 গুণ বড়। খেয়াল করেন, তাহলে নিউক্লিয়াসের তুলনায় পরমাণু 10,000 থেকে কত বড়? 1,00,000 গুণ বড়, বিশাল বড় সাইজের। ওকে, এখন কোশ্চেন হলো, এত সুন্দর একটা মডেল রাদারফোর্ড সাহেব বের করলেন, কিন্তু এরপর এই মডেলের অনেকগুলি সীমাবদ্ধতা বের করা হলো। সো আমাদেরকে এখন তাহলে জানতে হবে যে রাদারফোর্ড যে মডেলটা আছে, এই রাদারফোর্ডের পরমাণু মডেলের লিমিটেশনস বা সীমাবদ্ধতাগুলো কি কি, যে কারণে পরবর্তীতে উনার মডেল নিয়ে আর ফার্দার কাজকর্ম করা হয় নাই। তাহলে চলেন রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো দেখি। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এখন আমাদের যে রাদারফোর্ডের পরমাণু মডেলটা, এইটার সীমাবদ্ধতা যদি আমরা দেখতে চাই, তাহলে প্রথমে আমরা একটু যে প্ল্যানেটারি মডেল বা সৌর মডেলটা, এটা একটু দেখব। আমরা অ্যাকচুয়ালি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধ দেখার জন্য প্রথমে আমরা একটু প্ল্যানেটারি বা সৌর মডেলটা দেখি। দেখেন, যদি কোনো মডেলে মাঝখানে নিউক্লিয়াসকে রেখে এর চারপাশে ঘূর্ণায়মান ইলেকট্রনকে চিন্তা করা হয়, দেখেন মাঝখানে নিউক্লিয়াস, চারপাশে কি ঘূর্ণায়মান ইলেকট্রন আছে, তাহলে কিন্তু জিনিসটা একটা প্ল্যানেটারি বা সৌর মডেল হয়ে যায়। কেন এটাকে সৌর মডেল বলা হচ্ছে? সৌরমণ্ডলে যেমন এই আমাদের সোলার সিস্টেমে সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে গ্রহগুলা, সবগুলো উপগ্রহগুলো ঘুরতেছে, একই রকমভাবে যদি কোনো একটা মডেল আমরা এইভাবে চিন্তা করি, মাঝখানে কি আছে? নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলা বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান, মানে এখানে 2 2, এখানে আরও একটা আছে, এখানে আরও একটা আছে। সো তাহলে এটাই হচ্ছে সৌর মডেল বা প্ল্যানেটারি মডেল।
এখন আমাদের দরকার হচ্ছে রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা। এখন প্রথম যে সীমাবদ্ধতা 1 নম্বর, এটা হচ্ছে আপনার, আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি নিয়ে চিন্তা করি বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিয়ে চিন্তা করি, তাহলে যে কোনো চার্জিত কণা যখন ত্বরণ নিয়ে গতিশীল থাকে তখন তা ক্রমাগত একটা শক্তি বিকিরণ করবে। তাহলে যদি শক্তি বিকিরণ করতে থাকে তাহলে সেটা আস্তে আস্তে তার কক্ষপথটাকে ছোট করতে থাকবে এবং কক্ষপথ ছোট হতে হতে এক সময় সে নিউক্লিয়াসে যা পতিত হবে এবং পরমাণুর অস্তিত্বই নাই হয়ে যাবে। তাহলে দেখেন, বিদ্যুৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে যখন কোনো চার্জিত কণা ত্বরণ নিয়ে গতিশীল থাকে খেয়াল করেন, বৃত্তাকার পথে থাকলে কিন্তু রৈখিক ত্বরণ থাকবেই। বৃত্তাকার পথে আপনি যতই সুষম বেগ দিয়ে না রাখেন না কেন, তার কিন্তু একটা রৈখিক ত্বরণ আছে। সুতরাং এইখানে এই যে রৈখিক ত্বরণ আছে, কেন্দ্রমুখী ত্বরণ আছে। সুতরাং বিদ্যুৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে যখন কোনো চার্জিত কণা ত্বরণ নিয়ে গতিশীল থাকে তখন তা ক্রমাগত বিদ্যুৎ চুম্বকীয় শক্তি বিকিরণ করে। বিদ্যুৎ চুম্বকীয় শক্তি বিকিরণ করে। খেয়াল করেন, শক্তি যদি বিকিরণ করে তাহলে সে কি কক্ষপথে থাকতে পারবে? পারবে না। তাহলে এনার্জি বা শক্তি বিকিরিত হলে ইলেকট্রনের শক্তি ক্রমশ হ্রাস পাবে এবং এদের বৃত্তাকার পথের ব্যাসার্ধ কমবে। একটু বুঝিয়ে বলি, যতই আমার শক্তিটা কমে যাচ্ছে, শক্তি যদি কমে যায় তাহলে সে কিন্তু ভিতরের দিকে আরো আকর্ষিত হবে। তাহলে ভিতরের দিকে যদি আকর্ষণ বলটা বাড়তে থাকে তাহলে কক্ষপথের ব্যাসার্ধ কি হবে? কমে যাবে। তাহলে ব্যাসার্ধ যদি কমতে থাকে, সুতরাং একটি সর্পিল, সর্পিল মানে আসলে স্পাইরাল, তাহলে একটি সর্পিল পথে ইলেকট্রন সমূহ ক্রমান্বয়ে নিউক্লিয়াসের নিকটবর্তী হয়ে পরিশেষে তারা কি করবে? নিউক্লিয়াসে মিলিত হয়ে যাবে। নিউক্লিয়াসের উপর এসে পড়বে ও পরমাণুর অস্তিত্বই নাই হয়ে যাবে। পরমাণুর অস্তিত্ব বিনষ্ট হবে। তাহলে দেখেন,
রাদারফোর্ডের পরমাণু মডেলের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে আমি পরমাণুর অস্তিত্বকে একটা সময় নাই করে দিতেছি এই মডেল দিয়ে। সুতরাং এটা ছিল প্রথম বড় সীমাবদ্ধতা। আরও সীমাবদ্ধতা আছে আরেকটা, তাহলে আমরা সেকেন্ড সীমাবদ্ধতাটা দেখব। এটা ছিল প্রথম সীমাবদ্ধতা, এরপর আমরা দেখব দ্বিতীয় সীমাবদ্ধতা। দেখেন দ্বিতীয় সীমাবদ্ধতা আমি আগে একটু বলি জিনিসটা, খেয়াল করেন আমাদের রাদারফোর্ডের মডেল অনুযায়ী ইলেকট্রন সমূহ যখন নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণন করতেছে তখন সে সকল তরঙ্গ দৈর্ঘ্যের বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বিকিরণ করার কথা এবং তার কন্টিনিউয়াসলি বর্ণালী দেখানোর কথা, মানে সকল রঙের বর্ণালী দেখা যাওয়ার কথা। কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল থিওরিটিক্যালি যেটা বলে, প্র্যাকটিক্যালি সেই অনুযায়ী বর্ণালীগুলা দেখা পাওয়া যায় না। তাহলে চলেন আমরা সেকেন্ড সীমাবদ্ধতাটা দেখি। এই মডেল অনুযায়ী ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণনের সময় সব তরঙ্গ দৈর্ঘ্যের বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে এবং নিরবচ্ছিন্ন বর্ণালী প্রদর্শন করবে। কিন্তু দেখা যায় যে আমরা প্র্যাকটিক্যালি যদি হাইড্রোজেনের ক্ষেত্রে যখন বর্ণালীটা দেখা গেছে প্র্যাকটিক্যালি, তখন দেখা গেল সকল তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে না। কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রেখা বর্ণালী পাওয়া যায়। এটাই হচ্ছে দুইটা সীমাবদ্ধতা। এখন এই যে সীমাবদ্ধতা যখনই আসছে তখন এই সীমাবদ্ধতা দূর করে আরও নতুন কোনো মডেল প্রপোজ করতে হবে। এখান থেকেই অ্যাকচুয়ালি আসছে বোর এর পরমাণু মডেল। সো চলেন এখন আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করব সেটা দেখব, বোরের পরমাণু মডেল। এখন বোরের পরমাণু মডেলের দুইটা স্বীকার্য আছে, আমি দুইটা স্বীকার্য একটা একটা করে লিখছি। প্রথম যে স্বীকার্য, বোরের পরমাণু মডেলের প্রথম স্বীকার্যটা হচ্ছে কোনো স্থায়ী কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনের মোট কৌণিক ভরবেগ এটা h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হয়।
সো পূর্ণ সংখ্যার গুণিতক হবে এল সমান এন ইন্টু এইচ বাই টু পাই। দেখেন লেখাগুলো খটমটে, মনে রাখতে খুব কষ্ট হয়, পরীক্ষায় কিন্তু এইভাবেই লিখতে হবে। সো আমি লিখতেছি কেন জানেন? কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে আসার মতো ম্যাথ ছাড়া থিওরিটিক্যাল যে অংশগুলো থাকে এইগুলো লিখতে হয়, যেহেতু সেহেতু আমি নিজে কষ্ট করে লিখতেছি, যাতে করে আপনাদের লিখতে আর ভয়টয় না লাগে যে না আমি যখন লিখতে পারি আপনারাও লিখতে পারবেন ইনশাল্লাহ। দেখেন আমি স্বীকার্যটা আরেকবার বলি, আপনারা কিভাবে মনে রাখবেন খেয়াল করেন। একটা স্থায়ী কক্ষপথে যখন একটা ইলেকট্রন ঘুরবে, ইলেকট্রনের ভর আছে আর ঘূর্ণনকালীন সময়ে তার একটা বেগ আছে, তাহলে ভরবেগ আসবে। এখন আমরা কি ভরবেগ নিব, রৈখিক ভরবেগ না কৌণিক ভরবেগ? ইলেকট্রন তো ঘুরতেছে ঘূর্ণনকালীন সময়ে, তাহলে মোট কৌণিক ভরবেগ, এই মোট কৌণিক ভরবেগটা এইচ বাই টু পায়ের গুণিতক হবে কিভাবে? পূর্ণ সংখ্যার। চলেন এটার একটু এক্সপ্লানেশন দেখি। দেখেন আমি আপনাদেরকে এটার এক্সপ্লানেশনটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যে এইখানে আমার ধরেন একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারপাশে একটা ইলেকট্রন ঘুরতেছে মনের আনন্দে। ধরেন এই নিউক্লিয়াসের চারপাশে একটা ইলেকট্রন ঘুরতেছে, তাহলে ইলেকট্রনটা এখানে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে। এখন ইলেকট্রনটা এখানে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে কিভাবে ঘুরতেছে সেটা একটু দেখি। এখন দেখেন ইলেকট্রনটা যদি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে এই নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে, তাহলে আমাদের কৌণিক ভরবেগ এল ইকুয়ালস টু আই ইন্টু ওমেগা। কৌণিক ভরবেগ অলওয়েজ এল ইকুয়ালস টু আই ইন্টু ওমেগা। আই হচ্ছে জড়তার ভ্রামক, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তাহলে আই সমান কি? এম আর স্কোয়ার, যেখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। তাহলে এখানে দেখেন এম আর স্কোয়ার, এম আর ইন্টু ওমেগা আর, সো এম ভি আর কৌণিক ভরবেগ, তাহলে এম ইন্টু ভি ইন্টু আর থেকে আসে। এখন তাহলে এল কৌণিক ভরবেগ, এটা কি হবে? এইচ বাই টু পায়ের গুণিতক হবে পূর্ণ সংখ্যায়, তাহলে এল সমান এন এইচ বাই টু পাই। এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে এম ভি আর সমান এন এইচ বাই টু পাই। দেখেন এই যে ম্যাথমেটিক্যাল জিনিসপত্রের শুরু এখান থেকে। সো একটা ইলেকট্রন যখন কক্ষপথে ঘুরবে তখন তার কৌণিক যে ভরবেগ, সেই কৌণিক ভরবেগটা আমরা অ্যাকচুয়ালি এম ভি আর থেকে পাবো, এবং এম ভি আর সমান এন এইচ বাই টু পাই হবে। এখন আমাদের এই যে এন এর মানটা, যে এটা তো একটা পূর্ণ সংখ্যা, এখানে এন এর মান একটি পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যাটা কত, এই মানটা কত? তাহলে এই পূর্ণ সংখ্যার মানটা আমরা কিভাবে জানব? নিউক্লিয়াসের যে অবস্থানের সাপেক্ষে, নিউক্লিয়াস যে স্থানে অবস্থান করতেছে সেই অবস্থানের সাপেক্ষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি স্থায়ী কক্ষপথের জন্য এন এর মান হবে 1, 2, 3, মানে কোন কক্ষপথে আছে সে অনুযায়ী এন এর মান বসাই দিব। কিন্তু ভুলেও এন এর মান কিন্তু শূন্য হতে পারবে না, কিন্তু শূন্য নয়, শূন্য হলে তো সর্বনাশ হয়ে যাবে, কৌণিক ভরবেগই নাই। এখন এই এনটাকেই বলা হয় কক্ষপথের মুখ্য কোয়ান্টাম সংখ্যা। সো এনকে আমরা কক্ষপথের মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলি। সো আপনারা রসায়নে, কেমিস্ট্রিতে যে মুখ্য বা প্রাইমারি কোয়ান্টাম নাম্বার যেটা পড়ে আসছেন, এই প্রাইমারি কোয়ান্টাম নাম্বারটা এই যে দেখেন বোরের পরমাণু মডেল, যেটা এই মডেলের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ওকে, এটা গেল হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেলের প্রথম স্বীকার্য। এবার আসেন দ্বিতীয় স্বীকার্যটা কি ছিল তাহলে। সো প্রথম স্বীকার্য হয়ে গেল, এখন আমরা যাব দ্বিতীয় স্বীকার্যে।
বোরের পরমাণু মডেল। এটার দ্বিতীয় স্বীকার্যটা কি? পরমাণু মডেলের যে দ্বিতীয় স্বীকার্য এটা হচ্ছে ইলেকট্রন সমূহ চাইলেই যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে পারবে না। মানে এটা একটা মজার জিনিস, মানে আপনি ইচ্ছা মতো ইলেকট্রনকে যে কোনো কক্ষপথে নিতে পারবেন না। তাহলে ইলেকট্রন সমূহ ইচ্ছাকৃত যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে, অর্থাৎ সব সম্ভাব্য কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করতে পারে না। না, আমার ইলেকট্রনগুলো চাইলেই যে কোনো কক্ষপথে ঘুরতে পারবে না। তার মানে কি ইলেকট্রনগুলো সুনির্দিষ্ট কিছু কক্ষপথে ঘুরতে পারবে, বরং কয়েকটি পৃথক পৃথক নির্দিষ্ট ও সুবিধাযুক্ত বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এখন এই যে যে কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকে, পরিভ্রমণ করে, এই কক্ষপথগুলোকে স্থায়ী কক্ষপথ বলা হয়। এই কক্ষপথগুলোকে স্থায়ী ও অবিকিরণযোগ্য কক্ষপথ বলে। দেখেন, এই যে দ্বিতীয় স্বীকার্যটা বেশ ইম্পর্টেন্ট একটা স্বীকার্য। কেন? একটু খেয়াল করেন, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথ পাবেন খুঁজে সহজে? হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বা তৃতীয় কক্ষপথ কেন পাওয়া যাবে না? তার ব্যাখ্যাটা কিন্তু এইখানে এই দ্বিতীয় স্বীকার্য থেকে আসতেছে। খেয়াল করেন, আমার হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথে ইলেকট্রনগুলো স্টেবল। এই কারণেই বলা হয়েছে যে কোনো কক্ষপথে, অর্থাৎ সব সম্ভাব্য কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন পরিভ্রমণ করতে পারে না। অবিকিরণযোগ্য কক্ষপথে যদি ইলেকট্রন থাকে সে সেখানে স্ট্যাবল থাকবে। কিন্তু যদি ওই অবিকিরণযোগ্য কক্ষপথ থেকে অন্য কোনো কক্ষপথে চলে যায়, তখনই কিন্তু ইলেকট্রনটা শক্তি বিকিরণ করে আবারও অবিকিরণযোগ্য কক্ষপথে ফেরত আসে। যেখান থেকে আপনারা কেমিস্ট্রিতে ওই যে লাইমেন, বামার, ব্র্যাকেট, প্যাসচেন, ফুন্ড এই সিরিজগুলো পড়ছেন, যে হাইড্রোজেন পরমাণুর জন্য বিভিন্ন কক্ষপথ থেকে যে বর্ণালীগুলো পাওয়া যায়, যে ইলেকট্রনটা কোথায় নেমে আসে, একদম প্রথম শক্তি স্তরে বা ভূমি শক্তি স্তরে নেমে আসে, সেখান থেকে আমরা বিভিন্ন রকম বর্ণালী পাই। সো দ্বিতীয় স্বীকার্যটা খুব ইম্পর্ট্যান্ট। এখন আমাদের এই দ্বিতীয় স্বীকার্য অনুযায়ী, দ্বিতীয় স্বীকার্য অনুযায়ী যে কোনো অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনের শক্তিটা ধ্রুব থাকবে।
আমাদের যে কোনো অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনের শক্তি কি থাকবে, ধ্রুব থাকবে। এজন্য এই কক্ষপথগুলোকে স্থির বা স্থায়ী কক্ষপথ বলে। এই হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেলের দুইটা স্বীকার্য। এখন আজকে আমরা লাস্ট যে স্বীকার্য সেটা পড়ব। বোরের পরমাণু মডেলের আরও একটা স্বীকার্য আছে, টোটাল 3টা স্বীকার্য নিয়ে বোরের পরমাণু মডেল হয়। তাহলে থার্ড স্বীকার্য থেকে যেটা হয় সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডিটেলস থার্ড স্বীকার্য থেকেও আসে। তাহলে চলেন তৃতীয় স্বীকার্যটা পড়ি। অ্যাকচুয়ালি তৃতীয় স্বীকার্যটা দ্বিতীয় স্বীকার্যের সঙ্গে রিলেটেড। দেখেন, দ্বিতীয় স্বীকার্যে আমরা কিন্তু বলে ফেলতেছি যে ইলেকট্রনগুলা অনুমোদিত কক্ষপথে যখন থাকতেছে তখন সে কোনো শক্তি বিকিরণ করতেছে না। তার মানে স্টেবল বা স্থায়ী কক্ষপথগুলোতে কখনোই ইলেকট্রন শক্তি বিকিরণ করে না। কিন্তু যদি একটা ইলেকট্রন স্থায়ী কক্ষপথে না থাকে তাহলে সে কি করবে, স্থায়ী কক্ষপথের দিকে যাইতে চাবে। তাহলে যখনই কোনো একটা ইলেকট্রন একটি কক্ষপথ হতে অপর কক্ষপথে লাফ দেয়, ইলেকট্রন একটা কক্ষপথ থেকে লাফ দিয়ে আরেকটা কক্ষপথে যাচ্ছে, তখনই শক্তির বিকিরণ বা শোষণ ঘটে। ইলেকট্রন যখনই লাফ দিয়ে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাবে তখনই অ্যাকচুয়ালি শক্তির বিকিরণ ঘটবে বা শোষণ ঘটবে। তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে ধরেন একটা কক্ষপথে নাই, সে ভিন্ন একটা কক্ষপথে আছে। ইলেকট্রনটা এরকম একটা কক্ষপথে আছে। তাহলে ইলেকট্রনটা যদি একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে লাফ দেয়, জাম্প করে, সে শক্তিটাকে ছেড়ে দিবে এবং সেই শক্তিটাকে আলোক শক্তি হিসেবে ছাড়বে। তাহলে এইখানে ফোটনকে নির্গত করবে, নির্গত ফোটন। এখন সে ছিল ধরেন E2 শক্তি নিয়ে, সে জাম্প করে E1 শক্তিতে চলে আসলো। তাহলে দেখেন যে শক্তিটা নির্গত করতেছে সেটা হচ্ছে E2 মাইনাস E1 এবং নির্গত শক্তিটা যেহেতু আলোক শক্তি হিসেবে আসতেছে, ফোটনের শক্তি H ইন্টু F, যেখানে এফটা হচ্ছে নির্গত যে ফোটন তার কম্পাঙ্ক। এই হচ্ছে এই চ্যাপ্টারের একেবারে ইনিশিয়াল যে পরমাণু মডেলগুলো সম্পর্কে আইডিয়া, সেই আইডিয়াগুলা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ যে একটা পরমাণুর কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ কীরকম হবে, মানে কক্ষপথের ব্যাসার্ধ কীরকম হবে, তারপর ইলেকট্রন কোনো একটা কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রনটার শক্তি কীরকম হবে, সেগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এবং সেখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল ডিটেলসে যাব। আমি ইনশাল্লাহ এই সপ্তাহে আরও একটা ক্লাস নিব। ক্লাসটা নিব আমি ইনশাল্লাহ বৃহস্পতিবার দিন, কারণ আমি বলছিলাম আপনাদেরকে এই চ্যাপ্টারটা ছোট, তাড়াতাড়ি শেষ করবো আমি সিলেবাসটা গুছিয়ে শেষ করার জন্য। সো আমরা ইনশাল্লাহ বৃহস্পতিবার দিন একটা এক্সট্রা ক্লাসে আসবো। সো বৃহস্পতিবার দিন কখন ক্লাসটা নিব এটা আমি ইনশাল্লাহ মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে জানিয়ে দিব। তবে সম্ভবত ক্লাসটা অ্যাকচুয়ালি আমি নিব হচ্ছে রাত্রি 10টায়, তারপর আমি কনফার্ম করব। সন্ধ্যায় নিতে পারবো না, সন্ধ্যায় আমার একটু ব্যস্ততা আছে। সো ক্লাসটা আমি খুব সম্ভবত নিব বৃহস্পতিবার রাত্রি 10টায়।
বাট আমি বৃহস্পতিবার এক্সট্রা ক্লাসটা নিয়ে রাখবো এই কারণে আমার অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করে এর পরের যে 10ম অধ্যায় সেটা হাত দিয়ে দেওয়া। সো তাহলে ইনশাল্লাহ জানুয়ারির ফার্স্ট উইকে আমার বই শেষ হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, জুমে যারা আছেন কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, ক্লাস শেষ। কোশ্চেন না থাকলে শেষ করে দিচ্ছি। ওকে, কেউ যেহেতু হাতটা তুলতেছেন না তাহলে হচ্ছে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ বলে দিই ইনশাল্লাহ। তাহলে বৃহস্পতিবার দিন রাত্রি 10টায় দেখা হবে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।